বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে নিয়ে কি করলো ইউনূস, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এক কথাই বলবো যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগকে জড়িয়ে দিল। গতকাল বিডিআর হত্যার যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন একটি রিপোর্ট পেশ করেছে ডক্টর ইউনূসের কাছে, এবং গতকালকেই ডক্টর ইউনূসের অফিসের একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, চিফ অ্যাডভাইজার জিওবি, সেই পেজে এই তদন্ত রিপোর্ট পেশ করার একটা মোটামুটি সংবাদ দেবার চেষ্টা করেছে। এটা খানিকটা প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজটা, এটা খানিকটা একটা সংবাদ মাধ্যম যদি বলেন সেটাও ভুল হয় না, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ পরিবেশন করা হয়। কখনো কখনো চিফ অ্যাডভাইজারের বিষয় নয়, অন্য বিষয় নিয়েও সংবাদ পরিবেশন করা হয়, তথ্যচিত্র উপস্থাপন করা হয়, তথ্যচিত্রের ট্রেলার উপস্থাপন করা হয়। এটা একটা সংবাদ সংস্থার পেজ বলতে পারেন। তো এই পেজে গতকালকে লেখা হয়েছে যে বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস কমিশন বলেছে যে কমিশনটা গঠন করে দেওয়া হয়েছে। এটা রিপোর্ট আকারে লেখা হয়েছে। রিপোর্ট আকারে যেভাবে লেখা হয়েছে সেটি একটু আপনাদের পড়ে শোনায়। ঢাকা ৩০শে নভেম্বর ২০২৫। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার মানে গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল আবু আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন, অনেকগুলো সদস্যের নাম লেখা আছে, যাই হোক সেদিকে আর না যাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। তিনি বলেন, প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সাক্ষীদের ডাকলাম, কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিল তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি, অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি। তিনি বলেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বাহ, চমৎকার! এমন একটি সরকার এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে যে সরকারটি পৃথিবীর ইতিহাসে মনে হয় সবচেয়ে অজনপ্রিয় সরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক সরকারও এতটা অজনপ্রিয় হয়ে ওঠেনি। আর অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার তো দূর কি বাদ, এতটাই অজনপ্রিয় সরকার যে সরকারের পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে। সেই সরকার প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্রের গাল গল্প বিস্তার করছে। আপনাদের মনে আছে নিশ্চয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত ফেব্রুয়ারি মাসে 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের দিবসে রাওয়া ক্লাবের সম্মেলন কক্ষে দাঁড়িয়ে বলেছিলেন যে সেনাবাহিনীকে কারা হত্যা করেছে, জওয়ানরাই সরাসরি জড়িত, এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নেই, এমনটা বলেছিলেন। কিন্তু এই যে এখনকার যে তদন্ত কমিশন সবকিছু মিথ্যা প্রমাণ করে দিয়ে এটিকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে দিলেন।
আওয়ামী লীগকে জড়িয়ে দিলেন এবং ওই অঞ্চলের ঢাকা 10 আসনের ধানমন্ডির যিনি এমপি ছিলেন সেই সময়ের ফজলুল নূর তাপস, তিনি এর সমন্বয় করেছেন, এমনটা রিপোর্টে বলা হয়েছে। অর্থাৎ অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয়েছিল তার সঙ্গেই আওয়ামী লীগ জড়িত। বর্তমান ইউনূস সরকার তেমনটাই প্রমাণ করতে চাইছে। আমি বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিকবার এর আগেও কথা বলেছি, আবারও বলছি যে সদ্য ক্ষমতায় এসছে জানুয়ারি মাসে, 2 মাসও হয়নি, ফেব্রুয়ারি মাস বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটলো। এই যে এই রিপোর্ট ওয়ালারা যারা বলছেন যে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিদ্রোহ ঘটিয়েছে, একটা শিশু এবং পাগলও বোঝে যে একটি দল, রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসে নিজেরাই তাদের সরকারের একটি শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাবে, এটা একটা শিশু পাগল কেউ বিশ্বাস করবে না। আমরা সাধারণ নাগরিকও বিশ্বাস করি না যে ওই সময়ের সরকারের উপর দোষ চাপানো হচ্ছে। আমি বলবো যে এই যে তদন্ত রিপোর্টটা যে যাদের দ্বারা করা হয়েছে বা তদন্ত কমিশন ইউনূস সরকারই গঠন করেছে, এই তদন্ত কমিশনের প্রধান যিনি, তিনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মেজর জেনারেল, 2 স্টার জেনারেল ছিলেন। তার কর্মকাণ্ড নিয়ে তো আমার প্রশ্ন আছে। তিনি কয়েক মাস আগে সর্বশেষ আমার মনে পড়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছিলেন। যে তিনি বলেছিলেন যে চীনের সাথে যোগাযোগ করে 7 সিস্টার্স এর সাথে 7 সিস্টার্স দখল করবার একটা প্রস্তাব দিয়েছিলেন ফেসবুকে। পরবর্তীতে তার এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে এই মত একান্তই এই ALM ফজলুর রহমানের, এর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। একটা লোক সেনাবাহিনীতে চাকরি করেছেন, মেজর জেনারেল পদমর্যাদা, অবসরে গেছেন, 2 স্টার জেনারেল, তিনি কি বাংলাদেশের সামরিক সক্ষমতা সম্পর্কে তার কি কোনো জ্ঞান নেই? তিনি চীনের সাথে সমঝোতা করে 7 সিস্টার্স দখল করতে চান এবং এই NRI, এই সামরিক কর্মকর্তারা বলেন 4 দিনে কলকাতা দখল করবেন। আমি বললাম যে একটা শিশু, একটা পাগলও বিশ্বাস করবে না যে একটি দল ক্ষমতায় সদ্য এসে একটি শৃঙ্খলা বাহিনীতে বিদ্রোহে উস্কে দেবে। তাকে কি বাকি 5 বছর পূর্ণ মেয়াদে দেশ চালাতে হবে না? বিদ্রোহ উস্কে দিলে কি দেশ চালাতে পারবে? একটা শিশু এটা বোঝে, পাগলও বোঝে, কিন্তু সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে ওই যে বুদ্ধিটা এরকম যে 7 সিস্টার্স দখল করবে চীনের সাথে সমঝোতা করে, চীনের সাথে যোগাযোগ করে, তিনি হচ্ছেন এই তদন্ত কমিশনের প্রধান। এবং শুধু তাই নয়, প্রচন্ড ভারত বিদ্বেষী একজন মানুষ এবং ভারত বিদ্বেষ থেকেই 7 সিস্টার্স দখল করতে চেয়েছেন এবং তিনি এই রিপোর্টেও বিদেশি ষড়যন্ত্র খুঁজেছেন। ভারতীয়, বিদেশি বলতে ভারতীয় ষড়যন্ত্র খুঁজবার চেষ্টা করেছেন বলেই প্রতীয়মান হচ্ছে। বিদেশ বলতে ধারণা করে যে ভারতকে ইঙ্গিত করেছেন। এরকম উন্মাদ, এরকম শিশু সুলভ মানুষ যিনি এরকম একটি তদন্ত রিপোর্ট পেশ করলেন। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা দল বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, কোনো দল করি না, কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। স্বাভাবিক চিন্তাটা করি যে আমার চারদিক দিয়ে ঘিরে থাকা ভারতের সাথে আমার স্বাভাবিক সম্পর্ক থাকতে হবে। আমি একজন বেসামরিক নাগরিক হিসেবে মনে করি, কিন্তু একজন সামরিক নাগরিক আল্লামা ফজলুর রহমান বলছেন যে 7 সিস্টার্স দখল করতে যাবেন তিনি, তার সেই সক্ষমতা আছে? তাকে তো উড়িয়ে দিতে 2 মিনিট লাগবে ভারতের। এই যে পরশুদিনও একটি রিপোর্ট বেরিয়েছে যে বৈশ্বিক সামরিক শক্তিতে ভারত পৃথিবীর 3য় শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, চীন দ্বিতীয়, ভারত তৃতীয়। সেই 3য় ভারতকে চ্যালেঞ্জ করে ভারতের 7টি রাজ্য দখল করবেন এই ALM ফজলুর রহমান। তার টিমের রিপোর্ট এই বিডিআর বিদ্রোহ নিয়ে
এবং এই রিপোর্টে আওয়ামী লীগকে জড়ানো হয়েছে এবং আওয়ামী লীগের একজন সংসদ সদস্যকে সমন্বয়কারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক রিপোর্ট। খুব স্বাভাবিকভাবে কেন ষড়যন্ত্রমূলক বললাম, যে সরকার এসে একটা শৃঙ্খলা বাহিনীতে বিদ্রোহ করাবে না এবং বেছে বেছে অফিসারদের হত্যা করাবে না। কারণটা কি? কারণটা দেখান, কারণটা বলুন যে কি কারণে হত্যা করতে যাবে। যাই হোক, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই সাজানো গোছানো ষড়যন্ত্রের রিপোর্ট প্রত্যাখ্যান করছি। এটি ALM ফজলুর রহমানের ওই যে চিন্তা সেভেন সিস্টার্স দখল করার, ওই চিন্তার মতোই একটা উন্মাদনাপূর্ণ রিপোর্ট। এই রিপোর্টের প্রতি আস্থা নেই। আগামীকাল আরেকটা বিচারের রায় হবে নাকি, সেটা নিয়ে কি আপনি খুব চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। এসব বিচারের রায় কি আসে? মৃত্যুদণ্ড, ফাঁসি, যাবজ্জীবন, 21 বছর, 41 বছর, 51 বছর, এগুলা নিয়ে কোনো ডোন্ট কেয়ার। উই ডোন্ট কেয়ার, কারণ আমাদের নেত্রী ডোন্ট কেয়ার, সুতরাং আমরাও ডোন্ট কেয়ার। তারপরে এতক্ষণ চিন্তা করছেন, আমি থাম্বনেলে এখানে যে আমার ব্যানার বা হেডলাইন যেটা আছে যে পুতিন ইন্ডিয়াতে, আবার বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু, সব কিছু মিলেয়া পুতিনের ছবি, শেখ হাসিনার ছবি, নরেন্দ্র মোদীর ছবি, একটা ভজকট মার্কা অবস্থা নাকি? যাতে আমি লিখেছি যে বাংলাদেশে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু এবং ভারতে পুতিন, কাহিনীটা কোথায়? এটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন ঘটনা কি। ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে, আপনারা জানেন হয়তো, আর যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে। যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে। সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে, পাকিস্তান এমবেসি তো লাগছেই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। আসেন এবার বলি, টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে ওঠে? আপনি চিন্তা করতে পারেন? একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেখানে তো একজন টেকনিশিয়ান। ওনার বেতন কত? কেন উঠছেন? এগুলো হচ্ছে যে ভুয়া কথা। যে টেকনিশিয়ান, বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন, বাংলাদেশে এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা এর আগে বলেছিলাম, ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে হয় আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে 11 জনকে উঠাই নিয়ে যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহরির লোকজন, জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির লোক 3 জন, আর 9 জন সে পাকিস্তানি। এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেয়, এই জন্যই ভোরবেলা, ভোরবেলা বলতে এটা 6:30 বা 7টার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয়
যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও, আমরা এখনো চোখ রাখছি, তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও। সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে গিয়ে সম্ভবত একজন বা দুইজনকে ধরছিল মনে হয়, বা নাও ধরতে পারে, ওটা আমি শিওর না। এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে, কি পেয়েছে, এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই, সেই 11 জনের নিউজও নেই। সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে। অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না, আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে। ওরা রাতের 1:30টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে, ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে, এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায়। কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না। তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে, এতে বাংলাদেশে কি অশনি সংকেত। একটু ছোট্ট একটা কথা বলি। ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে? এরপরে শুরু হয় গ্যাদারিং। আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো, 4 তারিখে আসতেছেন। এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন, কিন্তু অনেক দ্রুত আগায় আনছে, 4 তারিখে আসতেছে। কাহিনীটা কি? হঠাৎ 4 তারিখে উনি এখানে আসছেন। এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল, যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান। আবার মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে, এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ, সাবমেরিন, টর্পেডো সব আছে। কারণ কি মালাক্কা প্রণালীতে কেন? কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমেরিকা যখন 7 ফ্লিট পাঠিয়েছিল, তখন রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, যে আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না। সেটা এতদিন চালু ছিল। এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো, তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো, চায়নারগুলো তো আছেই, সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে, এগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন। এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায়, সেখানে যে বিশেষ মিটিং, সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে, ফিরে আসছেন শনিবার সকাল 11টা থেকে উনি দিনের প্রায় 2টা পর্যন্ত 3 ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে। ওনার রাজার খলিলের গুলশানের বাসভবন, সম্ভবত 33 নম্বর না কত বাসভবনটার নাম্বার, সেখানে দীর্ঘ 3 ঘন্টা। কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা, তারপরে আপনার কথা, দোহার কথা, এগুলো সব, এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে। তো এগুলো সবই কিন্তু একটা সাইন। আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে, আমি বলছি না ভাই, লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত 3 তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে। বাংলাদেশের উপর স্ট্রাইক হইতে পারে। বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে, সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে। কোন দেশের ঢুকবে সেটা এখনো জানি না, হ্যাঁ, আমি বলিনি, এটা শোনা যাচ্ছে আর কি। এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় 12,000 সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের 2.5 লাখ সেনার সাথে এই 12,000 যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে, বুঝতে পারছি। তো এই অবস্থায় 3 থেকে 6 তারিখের ভিতরও নাকি অনেক কিছু ঘটতে পারে। আবার কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে 6 তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে। ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে। তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না, বন্যার আভাস দেওয়া যায়, ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই তবে বাংলাদেশে। সেই ভূমিকম্প আসলে কোনটা? সেই ভূমিকম্প কি কোনো ড্রোন মিসাইল এসে পড়ার ভূমিকম্প নাকি? আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান, ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওইসব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন, ওইসব অঞ্চলে। আসলে কোথায় কী হবে জানা যায় না, তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন। সজীব আয়োজক জয় বলেছে কি -2। তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত 2 দিন আগে। সব কিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি। আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক, শুধুমাত্র কি দাও,
রায় দাও ফাঁসি দাও, রায় দাও ফাঁসি দাও। এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না। এদিকে আপনার কমনওয়েলথ, কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা। কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না। খলিল সাহেবের আন্ডারপ্যান্ট ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ। সেইখানে আবার সিআইএর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওনারা যে ওখানে কথা বলা, 2 দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরও 9 জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন, আমরা বলছিলাম ডিপ স্টেট, সব দেশেরই ডিপ স্টেট আছে। আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য, প্রমাণ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো, কখন ঘটলো, কি ঘটলো। আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয়, মারা হয়, নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল, কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায়। তাই দেখেন খেলা চলছে, সাহস হারানোর দরকার নেই। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলে সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার 1 ডিসেম্বর, আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 1971 সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল, এবার হয়তো আমরা দেখে যাব। তো সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।